আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে জানবো সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন কি বলছে এবং যে রিপোর্ট বেরিয়ে আসলো তা কি আদৌ সত্য নাকি সেখানে রয়েছে মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা নানান কিছু। তো ভিডিওর মূল পার্টে যাওয়ার আগে একটি উদাহরণ দিতে চাই। আমার এই ভিডিওর স্ক্রিনে একটি বিড়ালের ভিডিও দেখতে পাচ্ছেন। এটি আমার নিজের পোষা বিড়াল। তো আজকে এই ভিডিওটি ধারণ করা কাকতালীয়ভাবে আমার কাছে মনে হলো বিড়ালের যে অ্যাক্টিভিটিটা এটা অনেকটাই আজকের আলোচিত বিষয় অর্থাৎ সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার সাথে মিলে যাচ্ছে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখুন বিড়ালটি কি করছে। সে বারবার ঘুরছে, ভীষণ রকম ব্যস্ত। তো এভাবে করে ঘুরছে ঘুরছে আর নিজের লেজকে সে ধরার চেষ্টা করছে। এই কাজে সে মহা ব্যস্ত। কিন্তু দেখুন একবারও সে কিন্তু সফল হচ্ছে না তার নিজের লেজটি ধরার জন্য, যদিও বা সে তার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। অনেকক্ষণ নানান অ্যাঙ্গেলে নানান ভাবে প্রচেষ্টার পরেও সে কিন্তু তার লেজটি ধরতে পারেনি। কেন ধরতে পারছে না? কারণ এই লেজটি তার নিজের। ফাইনালি তার যে মিশন সেটাতে কিন্তু সফল হলো না। আমি জানি এই দৃশ্যটি দেখার পরে অনেকে হয়তো ভাবছেন যে এই বিড়ালের ভিডিওর সাথে আজকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাটার কি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সম্পর্ক যে রয়েছে সেটার উত্তরটা ভিডিও শেষে দিচ্ছি। তো চলুন জেনে আসা যাক যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কমিটি কি তদন্ত প্রেরণ করিলেন বা জাতির উদ্দেশ্যে তারা জানান দিলেন। একটি টেলিভিশনের নিউজ থেকে জেনে আসবো পুরো বিষয়টি। কমিটির প্রাথমিক তদন্ত শেষে উঠে এসেছে 5টি চাঞ্চল্যকর তথ্য। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিকাণ্ডের মূল কারণ নিয়ে কথা বলেছেন তদন্ত কমিশনের অন্যতম 2 সদস্য, বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান এবং বুয়েটের তড়িৎ ও ইলেকট্রিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত। ভবনের পূর্ব এবং পশ্চিম পাশে ভিন্ন কক্ষে আগুন দেখা গেলেও এটি নাশকতার প্রমাণ নয় বলে জানায় বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে একসঙ্গে আগুন লাগার অভিযোগ উঠলেও তদন্তে দেখা গেছে করিডোরে আগুন ছড়িয়ে পড়ার পর সহজে প্রবেশযোগ্য এবং দাহ্য বস্তু থাকা রুমগুলোতে আগুন ছড়িয়েছে। বিশেষ করে এসি বিস্ফোরণ এবং রুমের দাহ্য ইন্টেরিয়র এ ধরনের বিস্তারকে ত্বরান্বিত করেছে। অগ্নিকাণ্ডের পর ভবনে পাওয়া সাদা পাউডার নিয়ে নাশকতার অভিযোগ ওঠে। তবে সেনাবাহিনীর বিশেষজ্ঞ এবং বুয়েটের গবেষণাগারে পরীক্ষার পর এটিকে মূলত চুন জাতীয় পদার্থ বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান, সাদা পদার্থটি সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে। এটি সাধারণ চুন জাতীয় পদার্থ, যা কোনো বিস্ফোরণের আলামত নয়। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণেও নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইসের অস্তিত্ব বা বাইরের হস্তক্ষেপের চিহ্ন মেলেনি। অগ্নিকাণ্ডে একটি কুকুরের মৃত্যুর বিষয়টি বিশেষ আলোচনার জন্ম দেয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কুকুরটি আগুনের আগেই ভবনে ঢুকে একটি চেয়ারে ঘুমিয়ে পড়ে। তবে ফুটেজে তার ভবনে প্রবেশের মুহূর্ত ধরা পড়েনি বলে জানান বিশেষজ্ঞরা। অগ্নি নির্বাপনে বিলম্বের কারণ হিসেবে তদন্তে উঠে এসেছে ফায়ার সার্ভিস 3 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও সচিবালয়ের প্রবেশ গেট, পানির সংকট এবং অগ্নি নির্বাপনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। ফায়ার ডিটেক্টর এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ভবনটির নিরাপত্তায় বড় ত্রুটি হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষজ্ঞদের কাছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে 6 তলার করিডোরে বৈদ্যুতিক লুজ কানেকশন থেকেই আগুনের সূত্রপাত হয়। সিসি ক্যামেরার ফুটেজে রাত 1:36 মিনিটে একটি বৈদ্যুতিক স্পার্ক দেখা যায়, যা ধীরে ধীরে বড় আগুনের রূপ নেয়। ডক্টর ইয়াসির আরাফাত উল্লেখ করেন, আলোচনায় ও পরীক্ষায় স্পষ্ট হয়েছে এটি বৈদ্যুতিক স্পার্ক থেকে সৃষ্ট একটি ধীর প্রক্রিয়ার অগ্নিকাণ্ড। এখানে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। আরিফ হাসান, এটিএন নিউজ। কি বুঝলেন? তদন্ত প্রতিবেদনের মূল কথা হচ্ছে এটি কোনো নাশকতা নয়, এটি নিহাতি একটি দুর্ঘটনা। সুতরাং এটা নিয়ে আসলে জাতির জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মানুষের বিচলিত হওয়ার কিছু নাই। অ্যাক্সিডেন্ট, সুতরাং সেটা হতেই পারে শর্ট সার্কিট, বা যেহেতু কোনো নাশকতা নয় অতএব জাতি একটি তদন্ত প্রতিবেদন পেলো। এখন এটাকে মেনে নিয়ে চুপচাপ থাকা ছাড়া আমাদের সাধারণ মানুষের আর কোনো কিন্তু পথ খোলা নেই। যদিও বা সচিবালয়ের আগুনকে পুরো বাংলাদেশের মানুষের অনেক মানুষই বলেছিল যে এটি সচিবালয়ের আগুন লাগানো শুধুমাত্র সচিবালয়ে নয়, বরং পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে।
বিশেষ করে কাদের, যারা জুলাই অভ্যুত্থানে নিজের সন্তানকে হারিয়ে বড্ড বেশি তৃষ্ণার্ত পিপাসার্ত হাহাকারে এখন পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছে। কাদের, যারা বিগত স্বৈর শাসকের সময়ে গুম খুন নির্যাতনের শিকার হয়েছিল। আরো কাদের, যারা নানান রকম জুলুমের শিকার হয়েছিল। এবার আসুন খুশি হয়েছিল কারা, যারা বিগত 15 বছরে তাদের নানান রকম অপকর্মের নথিপত্র ছিল সেগুলো পড়ে গিয়েছে, সুতরাং আর এখন কোনো প্রমাণ নেই, অতএব এটা তাদের খুশি হওয়ারই কথা। ইদানিং আমি এই ছোট মুখে, এই তুচ্ছ নগণ্য ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ হয়ে কেন জানি না অনেক বড় বড় কথা বলে ফেলছি। আর শুধু তাই নয়, ছোট মুখে বলা বড় কথাগুলো কখনো কখনো দেখি ওমা আবার মিলেও যাচ্ছে। কারণ আপনাদের মনে আছে কিনা জানি না, যখনই সচিবালয়ের আগুন লেগেছিল আমি লাইভে এসে অনেকগুলো কথা বলেছিলাম। দৃশ্যমান যে লক্ষণগুলো ছিল তা দেখে কিন্তু আমরা নানান জনে নানান রকম ভাবে দু চারটা কথা বলার সাহস করেছিলাম। তো দেখুন সেটাই কিন্তু হয়ে গেল। যখনই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট দিয়েছিলেন সেই বুয়েটের একজন রিটায়ার্ড প্রাপ্ত শিক্ষক, শ্রদ্ধার সাথেই কথা বলছি তার ব্যাপারে, যে তাকে নিয়ে কিন্তু ওই ভিডিওটি দেখার পরে, আমি জানি না আপনারা দেখেছিলেন কিনা, যে তার চোখে মুখে তার বলার ভঙ্গি বা তার যে স্বতঃস্ফূর্ততার যে অভাব ছিল সেটা নিয়েও কিন্তু জনমনের নানান রকম কথা হয়েছিল। কেউ কেউ বলেছেন যে একজন শিক্ষক যিনি তার দীর্ঘ জীবন পার করেছেন শিক্ষকতা করে, আজকে সেই শিক্ষক কতটা ভয়ে ভয়ে কথা বলছেন, তার বলা কথাগুলো কিন্তু খুব একটা স্বতঃস্ফূর্ত ছিল না। কেউ কেউ বলেছিলেন যে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার পেছনে কোনো গল্প আছে। আবার কেউ কেউ এটাও বলেছিলেন যে হ্যাঁ তিনি এভাবেই কথা বলেন। আবার কেউ কেউ বলেছেন যে তিনি বয়সের ভারে নুয়ে পড়েছিলেন। অর্থাৎ নানান রকম মতবাদ এসেছিল। হ্যাঁ হতেই পারে, ধরে নিলাম সবাই হয়তো কথা বলায় পটু নয়, কিংবা অনেক হয়তো প্রেস ব্রিফিং করতে গিয়ে ঘাবড়ে যেতে পারে বা গলা কেঁপে যেতে পারে, বয়সের কারণে এমনটা হয়ে যেতে পারে। তবে দিন শেষে প্রতিটি মানুষের বোঝার ন্যূনতম ক্যাপাসিটিটা রয়েছে যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। কারণ বাংলাদেশের মানুষ এই বিগত সময়ে এত বেশি নাটকের দৃশ্য আমরা দেখেছি, যার কারণে আমাদের আসলেই কনফিউশনে পড়ে যেতে হয় এই সাধারণ মানুষের জায়গা থেকে যে আদৌ কোনটা সত্য কোনটা মিথ্যা। আর সে কারণেই আজকে এই এত এত বড় বড় বিজ্ঞ গবেষক তদন্ত কমিটিতে সেই নিযুক্ত এই শ্রদ্ধেয় বিশাল বিশাল মানুষগুলোর দেয়া তদন্ত রিপোর্টেও আমাদের মতো সাধারণ মানুষ শতভাগ বিশ্বাসও করতে পারছি না, আবার ফেলেও দিতে পারছি না। শুধু শ্রোতা হয়ে শুনে যাচ্ছি, দর্শক হয়ে দেখে যাচ্ছি। আরেকটি বিষয় যে এই ঘটনার সাথে রিলেটেড, যে আমরা সিসিটিভির ফুটেজ দেখেছিলাম সেই কুকুরের অর্থাৎ কুত্তার সেই গল্প কাহিনী, সেখানে দেখেছিলাম একটি কুকুর দৌড়ে এসে চেয়ারে বসলো, তারপরে কি হঠাৎ করে আগুন জ্বললো কাট কপি পেস্ট করে। সে আর এক নাটকের দৃশ্য যা প্রচার করেছিল প্রথম আলু, তারপরে সেই ক্লিপটি আর অন্যান্য মিডিয়াগুলো তারা প্রচার করে 100% ভিউয়ার্স আমরা যারা দেখেছি সেই ভিডিও ক্লিপটি, আমরা কিন্তু অনেকেই বলেছি কত সুন্দর সাজানো নাটকের স্ক্রিপ্ট। তবে এই স্ক্রিপ্ট কিন্তু ভীষণ রকম দুর্বল ছিল, যার কারণে 99.99% মানুষই হয়তো বিলিভ করেনি এটা আসলে সত্যিকারের সেই দিনের অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও ফুটেজ। তো যাই হোক, চলুন এত বড় বড় ব্যাপার স্যাপার আসলে সাধারণ মানুষের জায়গা থেকে আমরা কি তাদের ভুল ধরবো, তাদেরকে প্রশ্ন করব, কিংবা তাদেরকে সন্দেহের কাতারে দাঁড় করাবো, এই সক্ষমতা আমাদের নেই। আমরা আমাদের মতো করে কিছু কথা বলতে পারি, সেই কথাটুকুই বলি। চলুন, আমি কেন প্রথমে ওই যে বিড়ালের ভিডিওটি দেখিয়েছিলাম, কারণ ছিল এটাই যে বিড়াল যেমন নিজের লেজটিকে যত অ্যাঙ্গেল থেকেই ধরার চেষ্টা করুক সে যেমন পারে না, তেমনি ভাবে বাংলাদেশের ইতিহাসে যতগুলো হত্যাকাণ্ড বা এরকম ঘটনাগুলো ঘটেছে সেখানে সবসময় তদন্তের রিপোর্টগুলো এভাবেই চলে এসেছে। যেমন উল্লেখ করতে পারি সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ড, পিলখানার বিদ্রোহ অর্থাৎ সেই সেনা অফিসারদের হত্যাকাণ্ড, এরপরে 21শে আগস্টের গ্রেনেড হামলা, এরকম নাম বলা না বলা অনেক হত্যাকাণ্ডের ঘটনাগুলো আমরা যদি একটু চোখ রাখি তাহলে আমরা বুঝতে পারবো। থ্যাঙ্কস টু গড এবং অনেক কৃতজ্ঞতা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতি, যিনি এই 21শে আগস্ট গ্রেনেড হামলার মুখোশটা উন্মোচন করে জাতির কাছে তুলে ধরেছেন, যার কারণে সেই নাটকের স্ক্রিপ্টটা কেমন ছিল, কতটা সাজানো ছিল, কতটা নিখুঁত ছিল এবং তারা কতটা সফল হয়েছিল, সব ব্যাপারগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ, কম বুদ্ধির মানুষ, সাদা চোখে দেখার মানুষ, আমরা সেগুলো ইতোমধ্যে এই জলজলে দিনের আলোর মতো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। হয়তোবা
আজকের এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটাও আমাদের সময় লাগবে। এরকম আবার কোনো একজন ইলিয়াস ভাই কিংবা অন্য কেউ, তারা হয়তো এই ঘটনাকে তুলে ধরলেও ধরতে পারেন ভবিষ্যতে। একমাত্র আল্লাহ ভালো জানেন আদৌ সেই দিনটা আমরা দেখতে পারবো কিনা। আমরা শুধু আশা করেই যেতে পারি, আশা করা ছাড়া তো আর আমাদের কোনো কিছু করার সেই ক্ষমতা নেই, কারণ আমরা ক্ষমতার চেয়ারে বসে নেই। আমরা এতটুকু বুঝি যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সব সময় পাঠার বলি হই, সব সময় বন্দুকের গুলির সামনে আমাদের বুকটা পেতে দিতে হয়, আমাদের ভাই বোনগুলো প্রাণ দেয়, আমাদের বাবা মায়ের কোলগুলো খালি হয়, আমাদের রক্তের উপর দিয়ে ওই ক্ষমতার চেয়ারে এইসব মানুষগুলো বসে পড়ে টুপ করে, আর তারা তাদের স্বার্থ হাসিল করে, আর বাংলাদেশের সাধারণ মানুষকে সেই সার্কাসের পুতুল খেলার মতো পুতুল বানিয়ে জাস্ট একটু নাচানাচি করায়, এর বেশি কিচ্ছু না। আর এভাবে করে আমাদের জীবন শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওতে আবার ছোট মুখে অনেক বড় কিছু কথা বলে ফেললাম, প্রশ্নবিদ্ধ করলাম এই তদন্ত রিপোর্টকে। আদৌ এটা সত্য, নাকি এর পেছনে রয়েছে সাজানো কোনো গল্প, সাজানো কোনো নাটক, সাজানো কোনো চক্রান্ত, যেই চক্রান্তের বলিদান হবে হয়তো ভবিষ্যতে অনেক নিরীহ নিরপরাধ মানুষ। আর আমরা আমাদের প্রতি প্রশ্ন রাখতে চাই, যেভাবে আর কত নীরব দর্শক হয়ে আমরা মুখ বুজে সব মেনে নিব। আর একই সাথে এই মুহূর্তে ক্ষমতার চেয়ারে যারা বসে আছেন তাদের প্রতি কয়েকটি প্রশ্ন করতে চাই, যে আর কত আমাদেরকে জিম্মি করে এভাবে নাটকের মঞ্চায়ন হবে, আর এভাবে আর কত সাজানো গোছানো ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হবে, আর যা মেনে নিতে বাধ্য থাকবো আমাদের মতো সাধারণ মানুষ। তাহলে আমরা কি সারা জীবন শুধুমাত্র এভাবে দর্শক হয়েই থাকবো, সাজানো গল্পের শ্রোতা হয়ে থাকবো, নাকি কখনোই আমাদের সামনে কোনো এই ধরনের সাজানো গোছানো ঘটনার সুষ্ঠু তদন্ত, রিপোর্ট কিংবা বিচার আমরা পাবো না? আর সেই বিচারের কাঠগড়ায় প্রকৃত অপরাধীকে আমরা কখনোই কি দেখতে পাবো না? কবে শেষ হবে এই নাটকের মঞ্চায়ন? কবে শেষ হবে এই ধরনের দুর্বল স্ক্রিপ্টেড দৃশ্যায়ন? কবে আমরা পাবো যে কোনো ঘটনার সুষ্ঠু একটি প্রতিবেদন, সুষ্ঠু একটি বিচার ব্যবস্থা? কবে আমরা শান্তিতে একটু ঘুমোতে পারবো নিজ নিজ ঘরে? আপনারা মহাগুণীজন, আমার মতো সাধারণ একজন মানুষ আপনাদের কাছে ছোট ছোট কয়েকটি প্রশ্ন রেখে গেলাম। জানি হয়তো মিলবে না এই প্রশ্নগুলোর উত্তর, আমার একার নয়, বরং বাংলাদেশের এই 18+ কোটি জনগণের মধ্যে অনেকেরই রয়েছে এই একই প্রশ্ন। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক, আর আমাদের দেশকে সমস্ত চক্রান্তের হাত থেকে রক্ষা করুক। আমরা যেন সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশে বসবাস করতে পারি, সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশ গড়তে পারি, সেই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।